প্রতিদিন মাত্র ৫০ টাকা করে সেভ করেছি, মাস শেষে দেখি ১৫০০ টাকা বেঁচে গেছে। এই হিসাব বছর শেষে প্রায় ১৮,০০০ টাকা। আসসালামু আলাইকুম, আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে সবাইকে ওয়েলকাম করছি আরেকটি প্রোডাক্টিভ ভিডিওতে। এখানে মৌরি মেথি আগে রাতেই ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন গরম করে নেব। আর ওপর দিকে প্রেসার কুকারে এখানে মুগ ডাল নিয়ে নিচ্ছি, আর হচ্ছে যে কিছু বাদাম আখরোট এগুলো ভিজিয়ে রেখেছি, এগুলো ক্লিন করে তারপরে এখন সবাইকে দিয়ে দেব মৌরি মেথির পানি, আর সাথে হচ্ছে এগুলো। অনেকবার শুনেছি শুধু জাপানিরা কাজাই কুয়ো পদ্ধতিতে অনেক টাকা সঞ্চয় করে। এবার নিজে ১ মাস করে দেখলাম। আজকে পুরো সত্যিটা বলবো, কত টাকা বাঁচাতে পেরেছি আর কি কি সমস্যা হলো। এদিকে আমি মধু নিয়ে নিয়েছি, ওই মৌরি মেথি পানির সাথে অল্প ১ চামচ করে মধু দিয়ে দিব। সকালে মধু খাওয়া ভালো, যদিও গরম বেশি হলে না খেলে হয়, তবে বাচ্চাদের দেখা যায় এই বৃষ্টি এই রোদ একটু ঠান্ডা ঠান্ডা কেমন যেন, স্কুল ছুটি থাকলে হালকা পাতলা বৃষ্টি তো হুটহাট চলেই আসে, যতই রেইনকোট ছাতা থাকুক বৃষ্টির একটা বাতাস বা আবহাওয়ায় শরীরটা একটু অন্যরকম থাকে। যার কারণে খুব ভোরে যেহেতু ওরা ঘুম থেকে ওঠে, এই একটা ড্রিঙ্কস ওদের দিতে চেষ্টা করি, হয় রং চা বা এগুলো, যেটা যেদিন করি আসলে সেটাই। তো এখন শুরু করি কাজাইবোর পদ্ধতির যেইগুলো জাপানিরা ফলো করে সেগুলো। এর আগে আমি একটা জাপানি কাকাইবু পদ্ধতির ভিডিও শেয়ার করেছি, যেটা আপনাদের খুবই ভালো লেগেছে। যারা এখনও ভিডিওটি দেখেননি, আমার চ্যানেলে সবচেয়ে বেশি যেই ভিডিওটা ভিউ এসেছে, যারা দেখেননি এখনও প্লিজ দেখে নেবেন, আশা রাখি ইনশাল্লাহ উপকৃত হবেন। তো প্রথমে কাজাইকো মানে হলো কি, খাতায় সব খরচ লিখে রাখা। আমি পুরো ১ মাসে এটা ফলো করেছি, আজকে সেই অভিজ্ঞতাটাই শেয়ার করছি। অনেকে লেখালেখি ঝামেলা মনে করে, আমারও কিন্তু প্রথমে সেম অবস্থাটাই হয়েছিল। তবে আমি এটাকে চেষ্টা করেছি কন্টিনিউ করার, কারণ আমার মাথায় কাজ করেছে যে এটা আমি করে দেখব কতটা কার্যকরী। আসলে কার্যকরী দেখেই তো ওরা এত বেশি উন্নত, এত কিছু করতে পারে, এত বেশি এগিয়ে গিয়েছে, সেটা তো আমরা দেখি। আর আমরা হচ্ছি যে মোটামুটি একটু অলস জাতি, নিজেরা অনেক কিছুই করতে চাই না, তবে একটু অলসতা ভেঙে যদি করি দেখা যায় সেটাতেই সাকসেস আসে। তো প্রথমেই শুরুতে হচ্ছে কাজাইকু পদ্ধতি হচ্ছে লিখে রাখা, আর আমি সেটা পুরো মাস লিখে রেখেছি আর সেই অভিজ্ঞতাটা শেয়ার করছি। প্রথমে শুরু করেছিলাম কিভাবে সেটা বলি। প্রথমে তো খাতা থাকলে তো ভালো, না থাকলে একটা কিনে নেওয়া যায়, বা বাচ্চারা থাকলে তো বাসায় অবশ্যই খাতা ডায়েরি কিছু থাকে। তো মাসের শুরুতে সেগুলো লিখে রেখেছি, কত টাকা সঞ্চয় করতে চাই, কিভাবে করব, কোথায় কোন খাতে কি খরচ করব, এই ছোট ছোট বিষয়গুলোকেই লিখে রেখেছি। তারপরে হচ্ছে যে কিভাবে লিখে রেখেছি, আসলে লিখে রাখাটা কিন্তু একটু টাফ, তারপরও ইচ্ছে শক্তির কারণে সেটা করা সম্ভব হয়েছে। যদি আমরা চাই যে আমরা কিছু টাকা সেভ করব, তাহলে কিন্তু এটা করা সম্ভব। আর এখন তো আরও বেশি সম্ভব, মোবাইলে পেটে লিখে রাখলে সেটা তো কোনো সমস্যাই না। তো প্রতিদিন যা খরচ হতো সেগুলো লিখে রাখতাম, বাজার থেকে শুরু করে ছোট ছোট যেই খরচগুলো প্রথমে বিরক্তিকর লাগবে, পরে অভ্যাসে পরিণত হয়ে যাবে। ১ মাস পরে আমি যেটা দেখতে পেলাম যে মোটামুটি আমার কিন্তু অনেক খাতে অনেক টাকাই সেভ হয়েছে, যেটা আপনারা না করলে বুঝতে পারবেন না। অনেক কিছুই আছে আমরা নিজের অজান্তে কিনে ফেলি, যেটা দরকার না সেটাও কিনি, কেনার পরে চিন্তা করি কেন কিনেছি, এটা তো আমার দরকার না। এরকম কিন্তু সবার ক্ষেত্রে হয়, এবং একবার না বহুবার হয়। যার কারণে আমাদেরকে চেষ্টা করতে হবে এই ধরনের খরচগুলো এড়িয়ে চলতে। ১ মাস পরে আমি দেখলাম যে কোন জায়গায় বেশি খরচ হয়েছিল, কোন জায়গায় খরচ কমাতে পেরেছি। শেষে মোটামুটি একটা অ্যামাউন্ট বেঁচেছে। প্রতিদিন ৪০-৫০ কখনো ১০০ এভাবে করতে করতে কিন্তু মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট জমা হয়েছে। তারপরে যেসব সমস্যা হয়েছিল সেটা হচ্ছে প্রতিদিন লিখে রাখা। যেসব সমস্যাগুলো বলতে এখানে শুধু প্রতিদিন যে লিখে রাখা এটাই, কখন লেখাটা তো একটু ঝামেলার, মাঝে মাঝে ভুলে গিয়েছি, আবার মোবাইলে নোট করে রাখলে এটা কিন্তু অনেক সহজ হয়। সত্যি বলতে এটা ফলো করলে খরচ কিন্তু অনেক নিয়ন্ত্রণে আসে।
কেউ যদি নিয়মিত করতে পারে কাজে লাগবে ইনশাল্লাহ। আসলে আমরা হচ্ছি যে যদি আমাদের সংসারের কাজ মানে সব কিছু যদি একটু হিসেব করি, কিভাবে করেছি, কিভাবে করলে ভালো হয়, তাহলে কিন্তু সেভ করাটা কোনো ব্যাপার না, সবাই করতে পারি। এভাবে অল্প অল্প করে এটা সেটা খরচ কমিয়ে অবাঞ্ছিত জিনিস কেনাকাটা না করে এইভাবেই কিন্তু সেভ করা যায়। তাছাড়া যত টাকাই ইনকাম করেন না কেন, আপনি যদি অবাঞ্ছিত খরচগুলো কন্ট্রোল করতে না পারেন, তাহলে কখনোই আপনার দ্বারা সেভ করা সম্ভব না। হয় আপনি এটা লিখে রাখেন বা না রাখেন, তবে নিজের তো একটা হিসেব থাকে যে আমি এটার জন্য, বা বড় বড় খাতগুলো তো থাকে, তারপরে ছোট ছোট জিনিসগুলো তো আমরা যদি অ্যাভয়েড করি, এতে কিন্তু শুধু যে আমাদের টাকা সেভ হয় সেটা না, সাথে সাথে আমাদের স্বাস্থ্যও ভালো থাকে। বাহিরের খাবার খাওয়া, উল্টাপাল্টাভাবে চলাফেরা করা, এগুলো আমাদের শরীরের জন্য, হেলথের জন্য খুবই মানে ঝুঁকিপূর্ণ। এখন যে এই বাহিরের খাবার বা যে কোনো কিছু চাইলেই কিনে খাওয়া যায়, তবে সেটা কিন্তু ঘরেও করে খাওয়া যায়, একটু কষ্ট হয়, তারপরে কিন্তু সাশ্রয় হয় এবং স্বাস্থ্যকরী হয়। তো এখানে হচ্ছে যে আমি রান্না করে নিচ্ছিলাম, বাচ্চারা হচ্ছে যে রোস্ট তো এভাবে করাই যায়, তো আমি হচ্ছে রোস্টটা 4 টুকরো না করে মুরগিটা 8 টুকরা করেছি, আর সাথে কিন্তু মানে আলুও দিয়েছি। এটাকে রোস্ট বলতে পারেন, নাও বলতে পারেন, আবার কিন্তু সব প্রসেসিং রোস্টের মতোই ছিল, আর খেতেও রোস্টের মতোই হয়েছিল, শুধু সাইজ ছোট করেছি আর হচ্ছে যে সাথে আলু দিয়েছি। ঘরোয়া খাবারগুলো আসলে আমরা যেভাবে খেয়ে অভ্যস্ত বা যেভাবে খেতে পারি, আর বাচ্চারা যেভাবে পছন্দ করে সেভাবেই করা যায়। এখানে চাইলে একটা মুরগি একবেলায় শেষ করে ফেলতাম রোস্ট করে, তো যেভাবে আমি করেছি অনায়াসেই কিন্তু 2 বেলা করে নেওয়া যাবে, খেয়ে নেওয়া যাবে। আসলে এইভাবেই আমাদেরকে সেভ করতে হয়, টেকনিক করতে হয়, সংসার চালাতে হয়। একজন গৃহিণী হিসেবে এটা আমাদের কাজ করতে করতে অভ্যাসে পরিণত হয়ে যায়, কিভাবে সংসারটা চালালে সেভ হবে, একটু বাঁচবে, তারপরে হচ্ছে যে সময়ও তো আমাদের বাঁচে। যদি একটা আইটেম কম করতে হয়, তাতে খরচের সাথে সাথে কিন্তু সময়টাও বাঁচে। আবার 2 বার রান্না করাটা যেমন গ্যাস খরচ করা, এটাও একটা ঝামেলা, তার সাথে সাথে দেখা যায় যে আমরা একটু রিল্যাক্সও পাই। একবারে করে ফেললাম, আর ঘরেই তো খাবো, ঘরোয়াভাবেই খাবো, তো যেভাবে খেলে সুবিধা হয় সেভাবেই করি। আর এখানে হচ্ছে যে আমার টক দই ছিল না, যার কারণে গুঁড়া দুধ দিয়ে লেবু দিয়ে এভাবে করেছিলাম, আর লেবুটা টক ছিল বলে আবার সামান্য একটু চিনি দিয়েছি। তো এটা যার যাই যেভাবে খায়। আসলে এখন ভিডিও করতে গেলে কেউ বলে এটা আমি করি না, ওইটা আমি করি না, তো এরকম আসলে হবেই। আমরা যেহেতু মানুষ আর সবাই আলাদা আলাদা ফ্যামিলির, তো আমাদের অভ্যাস, রুচি সব কিছুই কিন্তু আলাদাই হবে। যেভাবে যার কাজগুলো করে সুবিধা পায়, যেভাবে কাজ করতে পারে, সেভাবেই সে তার সংসারের কাজগুলো ম্যানেজ করে, আর বাচ্চা বা সংসারের প্রত্যেকটা সদস্যকে ভালো রাখার চেষ্টা করে। এটাই হচ্ছে ব্যাপার। আমরা কে কী করছি, কতটুক কী করছি সেটাই শেয়ার করছি, তার মানে তারটা ভালো আমারটা খারাপ, আমারটা ভালো তারটা খারাপ, সেরকম না। যে বুয়া দিয়ে কাজ করাচ্ছে সেটা তার রুচি, যে নিজেরটা নিজে করে নিচ্ছে, একদিন আগে করে রেডি করে রাখছে, সেটা একান্তই তার পার্সোনাল ব্যাপার। আমরা এখানে অত বেশি মানে অভিমত না ব্যক্ত করাই ভালো। তো সবার ফ্যামিলি আলাদা, সবার রুচিবোধ আলাদা, আমরা ব্যক্তি হিসেবে আলাদা, তো সব কিছু মিলেই কিন্তু আমরা আলাদা আলাদা একজন মানুষ, আলাদা আলাদা ফ্যামিলি। তো ওইটা তো হয়ে গেছে, তারপরে হচ্ছে এদিকে আমি একটু পোলাও করে নেব, আর গ্যাসের অবস্থা খুবই খারাপ। তো শুক্রবার মানেই তো স্পেশাল কিছু থাকতে হয়, বাচ্চারা বাসায় থাকে, আর চারোদিকে এত বেশি নানান ধরনের খাবারের স্মেল আসে, যেটা আসলে ঢাকা শহরে কিন্তু হয়, পাশাপাশি বিল্ডিং থাকলে আরও বেশি পাওয়া যায়। আমরা যেহেতু একটু পাশাপাশি, সবার বিল্ডিং একটু কাছাকাছি, যার কারণে দেখা যায় আমরা কিন্তু এটা একটু বেশি করি। তারপরে আমাদের বিল্ডিংটা হচ্ছে আরও বেশি গ্রামের মতো বললাম কেন, যে মানে এই যে গ্রামে এ বাসা থেকে ও বাসা মানুষ যাওয়া আসা করে ওই রকম, কারণ এটা সে প্রথম থেকেই যখন সমিতির মাধ্যমে বাড়িটা করা হয়েছে, তো সবাই ফেস পরিচিত, সবাই আমাদের শাশুড়িরা, মানে এখানে যারা বউরা আছে তাদের শাশুড়িদের মানে সময় থেকে এখানে একটা সম্পর্ক তৈরি হওয়া।
তো সবাই সবার ফ্ল্যাটে মোটামুটি যায় বা কথা বলে। তো ওই গ্রামের মতো একটা ভাইব যে সে তার বাসায় যায়, ও তার বাসায় যায়, কী রান্না হচ্ছে কী হচ্ছে সবাই সবার খবর মোটামুটি মানে হাঁড়ির খবর রাখার একটা ব্যাপার। যদিও এটা সব সময় ভালো লাগে না, আবার মাঝে মাঝে ভালো লাগে। সবার সাথে মিলে থাকারও মানে পজিটিভ দিক আছে, আবার দেখা যায় এটার একটা নেগেটিভ দিকও আছে। তো যাই হোক, ওই নেগেটিভ পজিটিভে না যাই। তো আজকে আমি শেয়ার করলাম কিছু অভিজ্ঞতা। আপনাদের যদি ভালো লাগে আপনারাও চেষ্টা করবেন। আর সংসারের দায়িত্ব ম্যাক্সিমাম গৃহিণীরাই কিন্তু পালন করে। এখন ঢাকার শহরে যারা চাকরিজীবী আছে, অনেকের হাজব্যান্ড বাহিরে আছে, তারা অবশ্যই চাইলে এই ধরনের নোট খাতা ইউজ করতে পারেন। আর যাদের হাজব্যান্ডরা সব কিছু করে তারাও কিন্তু বাচ্চাদের নিয়ে বের হয়, একেবারে যে টাকা খরচ করে না ব্যাপারটা কিন্তু সেরকম না। আবার অনেকে আছে অনলাইনে অযথা অনেক বেশি কেনাকাটা করে, সংসারের খরচ হাজব্যান্ড করলেও নিজে বাহিরে অনলাইনে মার্কেটে এটা সেটা কিন্তু করেই। একেবারে কেউই টাকা খরচ করে না সেরকম কিন্তু না, সবারই একটু যায় যেভাবে খরচ করে সেভাবেই একটু হিসেব করে করলে ব্যাপারটা ভালো হয়, সুন্দর হয়, নিজের ভবিষ্যৎটাও সুন্দর হয়। আমরা চাইলে আমাদের ভবিষ্যৎটা সুন্দর করতে পারি। তারপরে আল্লাহ ভরসা, বাকিটা তো সৃষ্টিকর্তার হাতে, তিনি আমাদের জন্য ভাগ্যে যেটা লিখে রেখেছেন। তবে আমাদের তো বলা হয়েছে চেষ্টা করতে, আমরা চেষ্টা করতে পারি। এদিকে সন্ধ্যার নাস্তায় হচ্ছে যে আলু পাকোড়া বানাচ্ছিলাম। বাচ্চারা বাসায় থাকলে দেখা যায় সন্ধ্যার নাস্তাটা বানানো হয়। তাছাড়া আমি আর ছোটোটা বাসায় থাকলে আমরা চানাচুর, মুড়ি, চা, বিস্কিট এগুলো দিয়েই নাস্তা করে ফেলি। আর শুক্রবার যেহেতু ওরা বাসায় থাকে তার কারণে কিছু একটা করার চেষ্টা করি। এই হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তা। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আমার কথা বা ভিডিওর কোনো কিছুতে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বা কোনো করার জন্য বলিনি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভকামনা রইল সবার জন্য।